আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। ৭ কার্যদিবস পর ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে ঢাকা শেয়ার বাজার। আজ দিন শেষে সূচক ৩৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,৩৫০ পয়েন্টে। আমরা দেখেছি একটানা ৭ কার্যদিবসে নিম্নমুখী প্রবণতায় সূচক হারিয়েছিল ২২১ পয়েন্ট। আজ ৩৫ পয়েন্ট রিকভারি করতে পেরেছে ঢাকা শেয়ার বাজার। এছাড়া আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭০০ কোটি টাকার কিছুটা বেশি। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। ১৬৮টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ১৫৪টি কোম্পানির দর কমেছে। অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারের দাম। সব কিছু মিলে আজকের এই ঊর্ধ্বমুখী প্রবণতা গত টানা ৭ কার্যদিবসে নিম্নমুখী প্রবণতাকে বাধাগ্রস্ত করেছে এবং স্থিতিশীলতার দিকে ফিরে যেতে যাচ্ছে ঢাকা শেয়ার বাজার। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবুল এহসান আহমেদ। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম এহসান ভাই। ওয়ালাইকুম সালাম। এহসান ভাই, আজকের বাজার পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে এবং এর সাথে যদি গত কয়েক কার্যদিবসে একটু মূল্যায়ন করতেন। জি ধন্যবাদ। বাজার আজকে তো আপনি যে পয়েন্টটি বললেন যে আজকে বাজার প্রায় ৩৫ পয়েন্ট আজকে গেইন করেছে, ৫,৩৫০ ইন্ডেক্সে আছে। এর আগে আমরা যেটা দেখেছি বাজারে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখেছি এই মাসের শুরুর দিকে, গত মাসের শেষ দিক থেকে বেশ কিছু শেয়ারের দাম বেশ ভালো বেড়েছিল এবং সেখান থেকে একটা স্বাভাবিক একটা সংশোধন হয়েছে গত ৭টা কর্মদিবসে। তো এই প্রক্রিয়াটাকে আমি স্বাভাবিক বলেই মনে করছি। তো এখানে আনইউজুয়াল কিছু আমার কাছে মনে হয় না, যে যতটুকু পতন হয়েছে বা যতটুকু কারেকশন হয়েছে সেটা স্বাভাবিক ছিল বলেই মনে করি। জি, এক্ষেত্রে আপনি জানেন গত বছরের ১১ই আগস্ট সূচকের অবস্থান ছিল ৬,০১৫ পয়েন্ট, লেনদেন হয়েছিল ২,০০০ কোটি টাকা। আমরা একসময় ঢাকা শেয়ার বাজারে ২,০০০ কোটি টাকা ডেইলি অ্যাভারেজ লেনদেন দেখেছি, যদিও ২০১০ সালের কথা। এখন স্ক্রিপ্ট বেড়েছে, তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বেড়েছে। লেনদেনের গতিতে আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা, আরেকটু গতি ফিরে পাওয়া উচিত কিনা? লেনদেনের গতিতে যেই ইমপ্রুভমেন্টটা যেটা হয়েছে সোফার, ধরেন ৭০০ থেকে বা ৬০০, ৬৫০ থেকে ৮০০ কোটি টাকার মধ্যে ট্রেড হচ্ছে, সেটা বর্তমান লিকুইডিটি বাস্তবতায় এটা স্বাভাবিক বলেই মনে করি। আপনারা জানেন কিছুদিন আগ পর্যন্ত আমাদের ট্রেজারি বন্ড এবং বিলের রেট সেটা ঊর্ধ্বমুখী ছিল, প্রায় ১৫-১৩% ছিল। তো একটা বিনিয়োগকারীদের একটা টাকার অংশ মনে করি যে সেসব জায়গায় পার্কিং করা ছিল, সেটা আস্তে আস্তে কমে এসছে, ১০-এর কাছাকাছি এসছে। সো আমার মনে হয় এখন এই টাকাগুলো পুঁজিবাজারে কিছুটা আসবে। জি। আর এটা যেটা ২০১০ সালের কথা আপনি বললেন, যে সেখানে একটা বড় ভূমিকা রেখেছিল মার্জিন লোন। তো মার্জিন লোন কিন্তু এখন দেওয়ার ব্যাপারে প্রত্যেকটা ইনস্টিটিউশনই বেশ কেয়ারফুল। ভাবে মার্জিন লোন দেওয়া যাচ্ছে না এবং আমাদের বিসেকের যে পলিসি আছে মার্জিন লোন দেওয়ার যে লিমিটটা সেট করে দেওয়া আছে, সেই লিমিট অনুযায়ী কিন্তু এত মার্জিন লোনও বাজারে আসছে না। তো ২০১০ সালের সাথে ২০২৫ সালের আজকের বাজার আপনি যদি ওই বাস্তবতায় হিসাব করেন, তাহলে এটা যদি আমরা মার্জিন লোন দিতাম হয়তো এটা ১২০০-১৫০০ কোটি টাকা আমরা নিয়ে যেতে পারতাম, কিন্তু সেটা এখন দেওয়া হচ্ছে না। বিনিয়োগকারীরা একটু সতর্ক এই মার্জিন লোন নেওয়ার ব্যাপারে। জি, এক্ষেত্রে এটি ভালো হয়েছে কিনা। আর আরেকটি বিষয় আপনি জানেন, মার্জিন লোনের যে চূড়ান্ত সুপারিশ অ্যাপ্রুভ করেছে বিএসইসি এবং এটি নিয়ে বিএসইসি কমিশন থেকে জানানো হয়েছে এই সপ্তাহে। এবং মার্জিন লোন না দেওয়াটা আসলে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষিত হচ্ছে কিনা? না, অবশ্যই। যে আমরা এর আগে আমাদের যে পূর্ব অভিজ্ঞতা, সেই পূর্ব অভিজ্ঞতায় আমরা দেখেছি যে মার্জিন লোনটা যারা দিয়েছে কিংবা যারা নিয়েছে, কোনো পক্ষই সঠিকভাবে নিয়ম নীতিগুলো বা যে সেট অফ মনিটরিং প্রসেস থাকা উচিত, সেই প্রসেসটা দুই জায়গাতেই আমাদের এটা অবসেন্ট ছিল, অনুপস্থিত ছিল। যে কারণে এটার একটা ফলাফল কনসিকুয়েন্স আমরা ওভার দ্য টাইম, ওভার দ্য ইয়ার্স আমরা কিন্তু এক্সপিরিয়েন্স করেছি। এটা কোনোটাই আমাদের জন্য সুখকর ছিল না, যারা দিয়েছে তাদের জন্য, যারা নিয়েছে তাদের জন্য। সো এখন একটা নতুন একটা টাস্ক ফোর্সের মাধ্যমে একটা নতুন সাজেশন দেওয়া হয়েছে। সো সেটা আশা করি যে সেখানে আমাদেরও ইনপুট দেওয়া আছে,
আমরা সেখানে অনেক ইনপুট দিয়েছি, যেহেতু আমরা দীর্ঘ একটা সময় ধরে এই বিজনেসে আছি, তো আমরা ইনপুট দিয়েছি। তো আশা করা যায় যে সেটা বাস্তবায়ন হলে মার্জিন লোনের যেই ইরেগুলারিটিস গুলো ছিল, অনিয়মগুলো যেগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে অনেক প্রশমিত হয়। জি, এক্ষেত্রে এখন আসি পুঁজিবাজারের সম্ভাবনা নিয়ে। আপনি জানেন পুঁজিবাজারের সমস্যা, সম্ভাবনা সবকিছু নিয়ে গতকাল আলোচনা হয়েছে ব্র্যাক ইপিএল দ্বারা আয়োজিত ফরেন ইনভেস্টর সামিটে। এক্ষেত্রে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে আসলে নির্বাচনের খবর আসার পরে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে ভাবছে, নতুন করে আসলে চিন্তা করছে বিনিয়োগ করার জন্য। আসলে কি আসলে নির্বাচনকে ঘিরেই আসলে এই চিন্তা হওয়া উচিত, নাকি পুঁজিবাজার এখন আসলে স্বাভাবিক অবস্থায় রয়েছে, সেই জায়গা থেকে বিনিয়োগ করা উচিত? প্রথমত বলবো যে সবসময় পুঁজিবাজারে যেটা আসা, মানে যারা ইনভেস্ট করতে আসবে বা যে ইনভেস্টমেন্টটা হবে সেটা বেজ অন ফান্ডামেন্টালস হতে হবে, সেটার ভ্যালু থাকতে হবে, বিনিয়োগকারীরা সেই ভ্যালুটা কিনবেন, সেই ভ্যালুটা কিনবেন, সেই ভ্যালুকে বিক্রি করবেন। সেটার সাথে যেটা হয় যে এটা একটা গ্লোবাল প্র্যাকটিস, যে কোন একটা দেশে যখন একটা রাজনৈতিক একটা নির্বাচন হয়, সেই নির্বাচন কেন্দ্রিক কিছু এক্সপেকটেশন তৈরি হয়। আমরা জানি যে আমাদের দেশ একটা ট্রানজিশন মধ্যে দিয়ে যাচ্ছে। এখন ব্যবসায়ীরা বা বিনিয়োগকারীরা তারা চিন্তা করছেন যে একটা রাজনৈতিক সরকার যদি আসে, তাদের সাথে ব্যবসা করার যেই কমফোর্ট, সেই কমফোর্টটা আসলে একটা নির্বাচিত সরকারের ক্ষেত্রে থাকে না। কারণ বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের পলিসি সাপোর্ট লাগে। সেই পলিসি সাপোর্ট গুলো হয়তো সবসময় একটা ছোট সরকার বা একটা ইন্টিরিয়াম গভর্নমেন্টের পক্ষে সবকিছু দেওয়া সম্ভব হয় না। তো এখন আমি এটাই মনে করি যে একটা নির্বাচিত সরকার আসলে এটা বিনিয়োগকারীদের জন্য একটা আশার জায়গা তৈরি হয়। সেই আশার জায়গা থেকে অনেকে মনে করে যে আমরা একটা সরকার আসার পরে এই বিনিয়োগটা আমরা করবো। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা যৌক্তিকতা আছে এবং জনগণের একটা পারসেপশন আছে। জি, এক্ষেত্রে আরেকটি বিষয় বলতে চাচ্ছি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন বাংলাদেশের শেয়ার বাজার আসলে এখন বিনিয়োগকারীদের জন্য একটি উদীয়মান ক্ষেত্র। আসলে কি পুঁজিবাজার এখন উদীয়মান ক্ষেত্রে পরিণত হয়েছে, নাকি এটা ভবিষ্যতে হবে বলে আপনার মনে হয়? দেখেন, আমরা একটা মধ্যমায়ের দেশে আমরা যাচ্ছি, বা আমাদের আজ থেকে 15-20 বছর আগে আমাদের অর্থনীতি যে সাইজ ছিল তার থেকে অনেক বড় একটা সাইজের অর্থনীতিতে আমরা পরিণত হয়েছি, এবং কনসিস্টেন্টলি আমরা একটা জায়গায় যাওয়ার ক্ষেত্র তৈরি করেছি। সেক্ষেত্রে উনি যেটা বলেছেন আমি মনে করি সঠিকই বলেছেন। তবে যেটা হলো যে পুঁজিবাজার বা বিনিয়োগের ক্ষেত্রের জন্য বিদেশিরা যেই প্যারামিটার গুলো বিবেচনায় আনে, সেই প্যারামিটার গুলোতে আমাদের অনেক উন্নতি করার জায়গা আছে। আমরা শুধুমাত্র অর্থনীতির আকার কিংবা আমাদের রিজার্ভ বলি বা আমাদের ব্যবসার ক্ষেত্র বলি, পরিসর বলি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলি, সবকিছু আমরা উন্নত করেছি। কিন্তু পাশাপাশি যেটা বিদেশি বিনিয়োগকারীরা চায়, যেমন রাজনৈতিক স্থিতিশীলতা, টাকা ডলারের স্থিতিশীলতা, দেন তাদের টাকা রিপ্যাট্রিয়েট করার যে সুযোগ সুবিধা, এই জিনিসগুলো, এবং আমরা যদি পুঁজিবাজারের কথা বলি যে আমরা ফ্লোর প্রাইস দিই, আমরা ট্রেড সাসপেন্ড করি, এই জিনিসগুলোর ব্যাপারে তারা উদ্বিগ্ন, তাদের কনসার্ন আছে। যদি ধীরে ধীরে এই জিনিসগুলোয় আমরা কাজ করতে পারি এবং ইমপ্রুভমেন্ট আনতে পারি, উনি যেটা বলেছেন যে আমরা উদীয়মান না, অলরেডি আমাদের দেশে একটা বিরাট ক্ষেত্র আছে। যে আমাদের মার্কেট পি যদি আমরা চিন্তা করি, যে একটা মার্কেট পি 8-9 মার্কেট পি রাষ্ট্র, আমাদের আশেপাশে যে দেশগুলো আছে সেখানে মার্কেট পি অনেক হাই। সো এখানে বিনিয়োগ করার একটা বিপুল সম্ভাবনা আছে, এবং তারা যদি বিনিয়োগ করে আমার ধারণা যে এখান থেকে তারা লাভবান হয়ে যাবেন। উনি যথার্থ বলেছেন, আমি তার সাথে করছি। জি, সর্বশেষ আপনার কাছে সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে পুঁজিবাজার যে ডিরেকশনে যাচ্ছে সেই ক্ষেত্রে আসলে কেউ সেফলি এখন ইনভেস্টমেন্ট করার জন্য চিন্তা করতে পারে কিনা? এহসান ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? প্রশ্নটা কি আরেকবার করবেন? জি, আমি জানতে চাচ্ছি আপনার কাছে এখন যে পুঁজিবাজারের সূচক রয়েছে, বর্তমানে পরিস্থিতি রয়েছে, সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার জন্য পরিবেশ তৈরি হয়েছে কিনা সংক্ষেপে? আমি মনে করি অবশ্যই পরিস্থিতি রয়েছে, তবে সবাইকে একটু সাবধানতার সাথে বাজারে যখনই আমরা এই সাজেশন গুলো দিই, তখনই আমরা সবটা একটাই কথাই বলি
যে জেনে বুঝে আপনি ইনভেস্টমেন্ট করবেন, এবং যেসব শেয়ার গুলো বা যেসব স্টক গুলো আন্ডার ভ্যালুড রয়েছে, একটু হিস্ট্রি গুলো চেক করবেন, তাদের ব্যাকগ্রাউন্ড গুলো চেক করবেন, তাদের ডিভিডেন্ড হিস্ট্রি গুলো চেক করবেন। সেগুলো যদি আপনার কাছে মনে হয় যে আপনার সাথে আপনার যে রিস্ক টেকিং যে অ্যাবিলিটি সেটার সাথে আপনার যাচ্ছে, তাহলে আপনি ইনভেস্টমেন্ট করবেন। জি। সো অবশ্যই বর্তমান বাস্তবতায় আমার কাছে মনে হয় এখনো অনেক আন্ডার ভ্যালুড শেয়ার আছে যেগুলোতে আমরা সেফলি ইনভেস্ট করতে পারি জি, উইথ আ মিনিমাম রিস্ক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবুল এহসান আহমেদের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুশরা। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।